মোহাম্মদ ইউনূস যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা তিনি যে কথাবার্তাগুলো বলছেন সেগুলো কি একটা গঠনমূলক কথাবার্তা? তিনি বলছেন তিনি নাকি নেপাল থেকে বিদ্যুৎ আনবেন, সেখানে আবার তিনি ভারতকে মাঝখান থেকে মিউট করে দিয়ে, সেটা কি কোনোদিন সম্ভব? এই কথাবার্তাগুলো কি কোনো একজন দেশের প্রধানের মুখে মানায়? দেখেন, আমি আমি আপনাকে আপনার মনে আছে আমি আপনাকে আপনার এক প্রোগ্রামে বলেছিলাম, একটা আলাপ করেছিলাম যে ভারতকে আক্রমণ করবার জন্য এই উপদেষ্টার এই দখলদার বাহিনীর এক মানে কোন রকমের কি বলে আপনার যার কোনো ছিল না, মানে ডিপার্টমেন্ট ছিল না, মানে উজিরে খামাখা যেটা বলা হয়, তার কোনো পদ ছিল না, তার কোনো পরিচয় ছিল না, কিন্তু উপদেষ্টা নাম এটা হচ্ছে আপনার মন্ত্রণালয় বিহীন উপদেষ্টা মাহফুজ আলম। এরপর আপনি নিশ্চয়ই দেখেছেন যে একজন সেনা কর্মকর্তা, প্রাক্তন সেনা কর্মকর্তা, সে বলেছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। একদম। আপনার এই প্রোগ্রামে আমি কি বলেছিলাম? আপনার এই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এইটা কিন্তু ভারতকে বা যে কোনো রাষ্ট্রের প্রতি যুদ্ধ ঘোষণা শামিল। যখন সরকারি পদে বসে কোনো মানুষ বলছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে ফেলবে, ভারতকে যুদ্ধ ঘোষণা করবে, তখন এটা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল। আমি আসছি বিদ্যুতের ঘটনাটা নিয়ে। এই কথাটা যখন বলছিলাম তখন আমি বলছি যে ভারত এই ধরনের ঘটনা যদি মানে ঘটতে থাকে, তাহলে ভারত কিন্তু এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে, সামরিক ব্যবস্থা নিতে পারে, এই সম্ভাবনার কথা বলেছিলাম। সেটাকে প্রোপাগান্ডা ছড়িয়ে কি করলো আপনার এই প্রোগ্রামের মাধ্যমে? আমি নাকি বলেছি ভারতকে যে ভারত যাতে বাংলাদেশ আক্রমণ করে। আপনি তো ছিলেন, একই সাথে আপনার প্রোগ্রামে ছিলাম, আপনি এটার উইটনেস। তো এই ধরনের প্রোপাগান্ডা আক্রমণ করে না, এটা যারা আপনাকে এই কথাগুলো বলছে বা প্রোপাগান্ডা যারা ঘটাচ্ছে তাদেরও জানা উচিত যে ভারত কখনো কাউকে আক্রমণ করে না। দাদা, আমি এই আলোচনাটায় আসবো যে মোহাম্মদ ইউনূসের এই ধরনের বক্তব্যগুলো কতটা প্রাসঙ্গিক, কারণ তিনি এই আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু দেই। এই যে আপনি বিদ্যুতের কথা যেটা বলছেন, দেখেন আমি আপনাকে এই প্রসঙ্গটা এই কারণেই এনেছি যে কি ধরনের বক্তব্য তারা ক্রমাগত ভাবে দিচ্ছে বিদ্যুতের ব্যাপারটা। যেটা হচ্ছে যে দেখেন, এর আগে বলেছি কি পাকিস্তান থেকে চাল আনবে, তাই তো? তো ভারত থেকে যেই চালটা আপনার 20 টাকা কমে পেত, পাকিস্তান থেকে আসার কারণে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে। তো এর আগে সে বলেছে যে 7 সিস্টার্সে সে ব্যবসা করবে। ব্যাপারটা এমন যে 7 সিস্টার্স হচ্ছে একটা আলাদা রাষ্ট্র, তার সাথে সে ব্যবসা করবে। আপনি ইঙ্গিত গুলো কিন্তু বুঝবেন। তো এই যে ক্রমাগত ভাবে ভারতকে খোঁচানো, মানে আমার ঠিক কোন রিজনে বাংলাদেশ রাষ্ট্রটি ভারত রাষ্ট্রকে শত্রু রাষ্ট্র হিসেবে বানাচ্ছে, আবার সেই ভারতকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য এই এপ্রিলের 3 আর 4 তারিখে যে প্রোগ্রামটাতে, হ্যাঁ, সেখানে নরেন্দ্র মোদীর কাছে তিনি কথা বলতে চান, অ্যাপয়েন্টমেন্ট খুঁজছেন, বারবার আবেদন করা হচ্ছে। দাদা, আপনি আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা আসবো এই আলোচনাটায়, বিদ্যুতের প্রসঙ্গে আসবো। এবং এই যে চীনে গেলেন মোহাম্মদ ইউনূস, এই যে উইঘুর মুসলিমদের যে ইতিহাস চীনে, সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, কিন্তু তারপরও মোহাম্মদ ইউনূসের এত প্রীতি কেন? একই সঙ্গে শেখ হাসিনা তিনি দেশে নেই, খালেদা জিয়া তিনিও দেশে নেই, মোহাম্মদ ইউনূস ফিরবেন তো? আসুন সেদিকে একটু নজর দিই। প্রথম কথা হচ্ছে যে আমার চায়নার ব্যাপারেও একটা বড় প্রশ্ন আছে, যে চায়না যে এই ডিলগুলো করছে, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে কিন্তু এফডিআই কমপ্লিটলি বন্ধ। এফডিআই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কেমন কমপ্লিটলি। কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে ব্যবসা করবে কে? বাংলাদেশ সরকার নেই, এখানে একটি অবৈধ সরকার আছে যার কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই। আবারও আপনাকে আমি একটু রিপিট করব যে এখন যে সরকারটা তারা সরকার বলে দাবি করে আছে, আমাদের সংবিধান অনুযায়ী তাদের কিন্তু কোনো ধরনের প্রভিশন নেই, কমপ্লিটলি এটা একটা মার্শাল লর মতো। মার্শাল লর যেমন আইনি ভিত্তি নেই, তেমনি এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই। আচ্ছা, 1 নাম্বার। তাহলে এরকম একটা সরকারের সাথে চায়না যে ডিলগুলো করছে বা করতে চায়, মানে ঠিক কোন রিজনে? যেমন ভারত পরিষ্কার করে বলে দিয়েছে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া বা একটি গণতান্ত্রিক সরকার ছাড়া ভারত আসলে কোনো ধরনের আগ্রহী না। এটা আসলে শত্রুতা না, এটা কোনো বৈরিতাও না, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া একটা রাষ্ট্রের জন্য, যে আপনার কোনো ধরনের সাংবিধানিক কাঠামো নেই। ভবিষ্যতের কোনো সরকার এসে যদি বলে যে আপনি যে ডিলটা করেছেন বা করলেন, সেটা কি হিসেবে করলেন? একটা দখলদার বাহিনীর সাথে আপনি করলেন, ফলে এই ধরনের জটিলতা দেখা দিতে পারে, সেটা আলাদা আলোচনা, এগুলো ডিসপিউটেড ম্যাটার। কিন্তু আমার কথা হলো যে চায়না হঠাৎ করে প্লেন পাঠানো,
প্লেন পাঠিয়ে আপনার চায়নাতে নিয়ে যাওয়া, সেখানে হঠাৎ করে সে বিনিয়োগের কথাবার্তা বলা, সেগুলো স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের দাবি রাখে। আর নিজেকে নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বলে প্রচার করা, অথচ পুরস্কারটা পেয়েছে আসলে গ্রামীণ ব্যাংক, এবং গ্রামীণ ব্যাংকের হয়ে এই ইউনুস কিন্তু ওই গ্রামীণ ব্যাংকের একটা অংশ হিসেবে তারা আলাদা করে পেয়েছে, গ্রামীণ ব্যাংক এবং ইউনুস বোথ। ফলে গ্রামীণ ব্যাংকের কথা কিন্তু কখনো আসছে না। এই যে বলা হচ্ছে যে শান্তির জন্য, এই যে দিনের পর দিন চায়না আপনার উইঘুর মুসলিমদেরকে টর্চার করছে, তাদেরকে সেখানে কোনো ধর্মীয় রীতি তো পালন করার কথা, আপনি জানেন যে নাম ব্যবহারও সেখানে নানান ধরনের রেস্ট্রিকশন আছে, আপনি জেনে থাকবেন। এমন একটা জায়গাতে সে কখনো আপনার বক্তব্য দিয়েছে? মানে এমন একটা জায়গাতে আপনি প্যালেস্টাইনের কথা ধরেন, আমাদের কাছে পরিষ্কারভাবে তথ্য আছে যে ইসরায়েলকে 100 কোটি টাকা অনুদান দিয়েছে। মানে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো বা খারাপ সেটা একদম কমপ্লিটলি একটা আলাদা আলোচনা। আলোচনার জায়গা হচ্ছে যে যেই লোকটা নিজেকে শান্তির দূত বলে বলছে, যাকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো, সে এমন এমন জায়গাতে অর্থ বিনিয়োগ করছে বা যাচ্ছে যেখানে রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আপনি কি কখনো তাকে দেখেছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে কথা বলতে, প্যালেস্টাইনিদেরকে নিয়ে কথা বলতে? আমি এই জায়গাটায় আসবো দাদা, যেটা হচ্ছে যে রোহিঙ্গাদের নিয়ে যার এত মাথা ব্যথা, অ্যান্টনিও গুতেরেসকে তিনি নিয়ে আসলেন বাংলাদেশে যাদের হয়ে কথা বলতে, কিন্তু এই যে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণগুলো হয়েছে, বিশেষ করে হিন্দুদের ওপর, একটাবারও সেই কথা তিনি বলছেন না। তিনি তো শান্তির দূত, তিনি তো নোবেল লরিয়েট বলে নিজেকে বারবার জাহির করছেন। আমি এই ক্ষেত্রে আসলে আপনাকে উচিত ছিল আমার একটা ডকুমেন্টস আগে থেকেই একটু পাঠানো। এটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট, আপনাকে একটা তথ্য দিই, আমি আপনাকে ডকুমেন্টসটা পাঠিয়ে রাখি যদি আপনি মনে করেন। সেটা হচ্ছে আমি একটা অর্গানাইজেশনের সংবাদ পেয়েছি, এটা আপনাকে তথ্যটা এই প্রোগ্রামের মাধ্যমে আমার মনে একটু দিয়ে রাখা ভালো। আমি আপনাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। সেটা হলো ইন্টারেস্টিং ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে আরনা নামে, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্স নামে একটা দল গঠন করা হয়েছে, যেই দলে অদ্ভুতভাবে আপনার ডক্টর ইউনুসকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, এবং সেটা 2022 সালে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আমি কোথায় পেলাম। এইটা আমি পেয়েছি আপনার এই আমেরিকার যে আপনার যে আমেরিকাতে রেজিস্টার হয়েছে, তো আমেরিকার যে সাইট গুলো আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাইট, সেখানে আমি পেয়েছি। আমার কাছে জিনিসটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আমি এই পুরো গ্রুপটা দেখে বা এই অ্যালায়েন্সটা দেখে একটু অবাক হয়েছি যে ইউনুস কিন্তু কোনোদিনই বাংলাদেশে যে এত রোহিঙ্গা এখানে এসেছে, প্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে এত রোহিঙ্গাকে এখানে স্থান দিয়েছেন, জায়গাতে আমি কিন্তু কখনো শুনিনি ইউনুস আপনার কখনো এদের পক্ষে কথা বলেছে, এদেরকে দেশে ফেরতের জন্য কোনোদিন কথা বলেছে, নেভার। আপনি কোনোদিন এটা শুনবেনও না, জানবেনও না। কিন্তু দেখা যাচ্ছে যে